জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে প্রথমবারের মতো দেশের বিভিন্ন কারাগার থেকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। একে একে আদালতে হাজির করা হয় গোলাম দস্তগীর গাজী, আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ ১৩ আসামিকে। অন্য এক মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। পরে ট্রাইব্যুনালে আসামিদের অপরাধনামা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও ট্রাইব্যুনালকে অবহিত করেন প্রসিকিউটর। জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে, তবে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব না দিলে নির্বাচন চাইলে তাই করা হবে। সেক্ষেত্রে মেয়াদ আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানীর বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। But we are not his perpetual government. The regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সংকট বাড়বে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার কথায় বিএনপি আশাহত হয়েছে, কারণ তারা নির্বাচনী রোডম্যাপ আশা করেছিলেন। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 21 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমালিসগুলো আছে সেই এনোমালিসগুলো আমাদের ঠিক হবে না। এদিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে যুক্তিসঙ্গত সময় নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দেওয়া শেষে সাংবাদিকদের বলেন, অনির্বাচিত সরকারের জ্ঞানী গুণী লোকজন থাকলেও তা দুর্বল সরকার। শান্তি শৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সম্মান হোক, এগুলো হলো সরকার হোক, এগুলো হলো দুর্বল সরকার। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শীঘ্রই এই নির্বাচন কমিশন গঠন হবে। স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দলসমূহ, রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, তারা ইতিমধ্যে বলেছে, আমরা বলেছি, যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই। বাংলাদেশের ব্যাপারে কূটনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘটেছে ভারতের। তারপরও দেশটি নানানভাবে এখনও পতিত ফ্যাসিস্টদের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমে কিছু অসন্তোষ থাকলেও সামগ্রিকভাবে হতাশ নয় টিআইবি। ভারত তাদের ইতিহাসে
সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার করতে নিতে পারছে না। তাদের সেই সৎ সাহস নাই যে তারা যে রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে, কূটনৈতিকভাবে এবং স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। যে কারণে তাদের মধ্যে এক ধরনের বাংলাদেশের প্রতি যে ধরনের ইতিবাচক, এই পরিবর্তনের জন্য এই ধরনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা ছিল, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা ছিল, সেটা কিন্তু তারা করতে পারছে না। তারা এখনো পর্যন্ত ওই কর্তৃত্ববাদের সমর্থনের দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশকে দেখছে। ইসলামী ব্যাংকের 80% ঋণ এসালম নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। এ সময় ব্যাংকটির স্বতন্ত্র চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, এসালমের 16 কোটি শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা পুনরুদ্ধার করা হবে। নতুন শেয়ার ইস্যু করে আরও 10,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। 80% লেন্ডিং তারাই বিভিন্ন নামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। তারা যে এলসি খুলেছিল সেই বিলগুলো একটু আগে আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করেনি, তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নেব। এসালম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের 47 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর তলব করা চিঠিতে তাদেরকে আগামী 20, 24 ও 25 নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তা ভূমিকার বিষয়ে বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে। এর আগে এসালমের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 23 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি। নতুন করে আরও একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট 11টি কমিশন গঠিত হলো। সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদকে। এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার, এই 4টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে 11 জন, শ্রম সংস্কার কমিশনে 9 জন, স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনে 12 জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে 10 জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে 7 জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। পরবর্তীতে কমিশনগুলো চাইলে আরও নতুন সদস্য যুক্ত করতে পারবে। এখনও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় বক্তব্যের শুরুতেই ক্রীড়াবিদ আমিনুল হক বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুন করেছে। বিগত সময় কোনো সংবাদ প্রচার হবে আর কোনটি হবে না তা নির্ধারণ করে দিত ফ্যাসিস্ট সরকার। এ সময় তিনি বলেন, সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে গণমাধ্যমকেই। তিনি বলেন, জনগণের জন্য বিএনপি রাজনীতি করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মোস্তফা জামান সহ দলের নেতাকর্মীরা। আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে, সেই জাতি যাতে সঠিক তথ্যটি জানতে পারে।
অনেকেই জনমুখী না হয়ে ক্ষমতামুখী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বিকেলে সিলেটের ছাত্র সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে অংশ নিয়ে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কেন্দ্রীয় সমন্বয়করা। এ সময় সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, চূড়ান্ত লড়াই এখনও শেষ হয়নি। সকল অপশক্তিকে বিতাড়িত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ছাত্র জনতার চাহিদা অনুসারেই সরকারকে দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। গত রাত 1টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন কাজল মিয়া। গত 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন তিনি। তখন পুলিশের একটি গুলি তার মাথায় এসে লাগে। পরে তাকে উদ্ধার করে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। গত প্রায় 3 মাস ধরে সেখানেই ভর্তি ছিলেন তিনি। এরই মধ্যে একাধিকবার তার অস্ত্রোপচারও করা হয়। চিকিৎসকরা রোবোটিক ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দেন, তবে এই থেরাপি ব্যবস্থা দেশে না থাকায় তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে গণঅভ্যুত্থানে আহত 5 জনকে দেশের বাইরে পাঠানো হলো। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আরও 20 জনকে তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি। তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে। 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকা দিয়েছি। তারপরে ক্রমান্বয়ে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো। আমরা বাইরে থেকে নিয়ে আসলাম, আমাদের ডাক্তারদেরও কিন্তু একটা লার্নিং প্রসেস হয়ে গেল। আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে ডাক্তাররা ওই 18 জন তো তখন করে না, কাজে এখন নতুন করে করলো। কাজে এখানে আমাদেরও শিকার একটা জায়গা আমি মনে করি। এবার মহান বিজয় দিবস উদযাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বরাবরের মতো এবারও সুষ্ঠুভাবে জাতীয় দিবস পালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার নকশায় যেন কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে আসা পাকিস্তানি পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাফিকটা ভালোভাবে থাকে যেন সবাই যেমন যেতে পারে, এই জন্যই ব্যবস্থা করা। তারপরে আমাদের ক্ষেত্রে মেইন একটা আলোচনা হচ্ছে আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন যে এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটার হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারও আলোচনা হয়েছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না আল্লাহ দিলে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে মেঘনা গ্রুপের টিস্যু কারখানা। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেউদ্দিন জানান, ভোর 5টার দিকে আগুন লাগে। দ্রুত তা পুরো কারখানা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশ থেকে তাদের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় মেঘনা গ্রুপের 2টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ সহ বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনে কারখানার ভবনটি এক পাশ ধসেও পড়েছে।
ভোর 5:10 আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সোনারগাঁ ফায়ার স্টেশন সেটা এখানে আসে এবং আগুনের অবস্থা, আকার, প্রকৃতি এবং ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এবং তাকে সাড়া দিয়ে আমাদের আশেপাশের মোট 6টা স্টেশন থেকে 12টি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি। আগুনকে মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। সূত্রপাত এখনো আমরা পাইনি, এখনো নির্বাপন কাজ চলছে। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা কমিটি হবে, সেই কমিটি আগুনের সূত্রপাত বা কি কারণে কোথায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবে। প্রয়োজনীয় সংস্করণ শেষে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র পোদ্দার। এছাড়া নতুন বছরে প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্করণ না হলেও উচ্চ পর্যায়ে বেশ কিছু সংস্করণের কথা জানান উপদেষ্টা। সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দুর্গম হাওরে আবাসিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক ও কর্মকর্তা সংকট নিরসনে কাজ চলছে। শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বই সংস্কারের বিষয়ে তো বলেছেন, এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না, পরিবর্তনগুলো হবে গিয়া আপনার 6 থেকে উপরের শ্রেণীগুলোতে, আমাদের পরিবর্তন খুব সামান্য হবে। আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের নিমসার বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পণ্য বিক্রিতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উঠে আসে। বিক্রেতারা আলু কেনার রসিদ সংরক্ষণ না করার পাশাপাশি ফোনে পণ্যের মূল্য নির্ধারণ করার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা জানান, নিমসার পাইকারি বাজারের প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 56 টাকায়, যা খুচরা পর্যায়ের ব্যবসায়ী বিক্রি করছেন 80 টাকায়। তবে এসব অনিয়ম দূর করতে ব্যবসায়ীদের সাথে আলোচনার পাশাপাশি জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান টাস্কফোর্সের কর্মকর্তারা। আলুর সিন্ডিকেট ভাঙার দাবিতে নোয়াখালী, শরীয়তপুর, বগুড়ায় মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠন ও সাধারণ ভোক্তা ও কৃষকরা। এ সময় আলুর বাড়তি দাম কমানোর দাবি জানান তারা। সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাধারণ ভোক্তারা। তাদের দাবি, সিন্ডিকেট করে আলুর দর বাড়ানো হচ্ছে, এতে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে মানববন্ধন করেছে শরীয়তপুরের কনসাস কনজুমার্স সোসাইটি। এ সময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ী, মজুতদার, ব্যাপারী ও কোল্ড স্টোরেজের মালিকদের যোগসাজশে বাড়ছে আলুর দাম। তাই আলু নিয়ে কারসাজি বন্ধে দ্রুত সময় পদক্ষেপের দাবি জানান তারা। এছাড়া আলু রোপণের ভরা মৌসুম ও বীজ আলুর দাম বাড়ার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। বেলা 11টার দিকে শাহজাহানপুর উপজেলার 9 মাইল এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। এ সময় সারা দেশে আলুর দাম স্বাভাবিক রাখতে এই বীজ আলুর সংকট নিরসনের দাবি তোলেন তারা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বিমানবন্দর দিয়ে বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সকালে ভারত থেকে চাল বোঝাই 3টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। যশোরের মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের সুমর্ত আয়াত নির্যাত প্রাইভেট লিমিটেডের নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে প্রথম চালানে 105 টন নন বাসমতি চাল আমদানি করেছেন। বিকেলে আরও 100 টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে হোসেন অ্যান্ড সন্স নামের একটি C&F এজেন্ট। আমদানিকারীরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়, ফলে আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। রাষ্ট্রের সকল অঙ্গ ভেঙে পড়েছে, তাই ভঙ্গুর অঙ্গ মেরামতের পরেই গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AMF
AF হাসান আরিফ। দুপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 15 নভেম্বরে নিহত যশোরের বেনাপোলের বড় আছড়া গ্রামের আবদুল্লার কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। বলেন, রাষ্ট্রের ময়লা আবর্জনা পরিষ্কার করা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুস্থ নির্বাচন যেটাকে শব্দ ব্যবহার করে থাকি, ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল, এটা কিন্তু অনেক সুন্দর প্রশ্ন এবং সেইটা করার জন্য আশেপাশে যে ময়লা, যে আবর্জনা, সেই আবর্জনাগুলিকে পরিষ্কার করার পরে যে পরিস্থিতি হবে, তখন যে কোনো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে এবং সেই দায়িত্ব চলমান। সাভারে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড কারখানা নামের শ্রমিকরা। সকালে সাভারের 22 মাইল এলাকায় গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে 5 শতাধিক শ্রমিক। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তৈরি হয় যানজট। শিল্প পুলিশ জানায়, গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি 35 জন শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাইকৃতদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকরা সড়ক না চালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে শিল্প পুলিশ। এ সময় আহত হয় 4 জন শ্রমিক। সাভারের আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 11টার দিকে আশুলিয়ার জিরানি নবী টেক্সটাইল এলাকার আমাজন নিটওয়্যার লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আজ বেক্সিমকো কারখানার কয়েকশো শ্রমিক আমাজন কারখানায় এসে হট্টগোল শুরু করে কাজ বন্ধ রাখতে বলে। এ সময় আমাজন কারখানার মালিক ও স্টাফদের সঙ্গে বেক্সিমকো কারখানার শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় শ্রমিক পল্লীর 20টি কক্ষ। ময়মনসিংহের টাউন হল মাঠে জমে উঠেছে বিভাগীয় বই মেলা। মেলায় লেখক, প্রকাশক ও পাঠকদের ভিড় বাড়ছে। এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মেলায় বেচা বিক্রি কেমন চলছে? প্রকাশকরা কি বলছেন? জাহিদ হাসান, ময়মনসিংহের টাউন হল মাঠে আজকে 4র্থ দিনের মতো বিভাগীয় বইমেলা চলছে। মূলত দুপুরের পর থেকে পাঠক, লেখক এবং ক্রেতা সমাগম আমরা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি এবং মোটামুটি বলতে গেলে এখানে প্রায় 65টি স্টল অংশগ্রহণ করেছে, 65টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। তারা কিন্তু প্রত্যেকটি স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা সমাগম দেখছি, পাঠক সমাগম দেখছি, দর্শনার্থী দেখছি এবং একটা বড় অংশের পাঠক, দর্শনার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজের, এবং তারা ইতিহাস, ঐতিহ্য বিষয়ক যে বইগুলো রয়েছে, মোটিভেশনাল যে বইগুলো রয়েছে, সেই বইগুলোর প্রতি বেশি তারা ঝুঁকছেন। পাশাপাশি কিন্তু অনেকে কবিতার বই নিচ্ছেন, অনেকে জীবনানন্দ দাশ পড়ছেন, অনেকে আবার উপন্যাস পড়ছেন। বিভিন্ন ধরনের পাঠক কিন্তু আমরা বইমেলায় দেখতে পাচ্ছি। আবার যারা আমরা বিভিন্ন ধরনের শ্রেণীর বয়সের পাঠক দেখছি, এক এক বয়সের এক এক শ্রেণীর পাঠকের এক এক ধরনের চাহিদা কিন্তু আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদগুলো তারা দেখছেন, মুখবন্ধগুলো পড়ছেন এবং বিভিন্ন ধরনের বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উপন্যাস থেকে শুরু করে গণমাধ্যম বিষয়ক বই, তারপর আপনার সেই সাথে ছোট গল্পের যে বইগুলো রয়েছে এবং ছোটদের যে বিভিন্ন রহস্য গল্প রয়েছে, সেই গল্পের পাঠক কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। বিশেষ করে ছোটদেরকে নিয়েও কিন্তু অভিভাবকরা আসছেন মেলায় এবং যেটা আগেও বলছিলাম যে একটা তরুণ শ্রেণীর পাঠক কিন্তু এই মেলায় প্রথম দিন থেকে আমরা একটা ব্যাপক আমরা সাড়া পাচ্ছি তরুণ শ্রেণীর পাঠকের, এবং তাদের পছন্দের শীর্ষে থাকছে, যেটা আগেও বললাম যে রহস্য গল্প, ছোট গল্প, প্রবন্ধ, ইতিহাস, ঐতিহ্য
ঐতিহ্য বিজ্ঞান বিষয়ক যে বইগুলো রয়েছে সেই বইগুলো তারা বেশি পছন্দ করছেন এবং নতুন লেখক কারা আসছেন সেই বইগুলো তারা দেখে নিচ্ছেন এবং তারা যেটা বলার চেষ্টা করছেন যে ভালো বই যদি মূলত থাকে তাহলে তারা আবারও যে আমরা যে বিষয়টি আগে আমরা জানতাম যে বইয়ের প্রতি নতুন প্রজন্মের একটা আগ্রহ কিন্তু অনেকটা আগে থেকে কমে যাচ্ছে এবং তারা যেটা বলছেন যে ভালো বই থাকলে তারা আবারও আসলে এই পাঠ্য বইয়ে বিশেষ করে কাগজের বইয়ে তারা আবার ফিরতে চান এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকেই পারছেন বিভিন্ন স্টল থেকে যার যেটা পছন্দ হচ্ছে বই কিনছে এবং বই নিয়ে কথাবার্তাও বলছেন আসলে সেই বইটি কেমন বা সেই বইটি কী ধরনের সেই নিয়ে তারা আলোচনা করছেন এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাস বা জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যারা যে ধরনের রুচির পছন্দ সেই অনুযায়ীও কিন্তু যারা প্রকাশক রয়েছেন প্রকাশনীরা রয়েছেন তারা কিন্তু সেই রুচি অনুযায়ী পাঠকদের তারা কিন্তু বিভিন্ন ধরনের বই তারা রাখার চেষ্টা করছেন এবং এই মেলা চলবে 22 নভেম্বর পর্যন্ত এবং আমরা এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বিভাগীয় বইমেলার সর্বশেষ। জাহিদ হাসান। ময়মনসিংহের বিভাগীয় বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট প্রজেক্ট এক্সিবিশন। সকাল 11টায় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে রাখা হয় শিক্ষার্থীদের নিজ হাতে বানানো বিভিন্ন ধরনের রোবট, এআই পাওয়ার ভয়েস অ্যাসিস্ট্যান্ট রোবট, রেড অ্যালার্ট সিস্টেম, ডিজিটাল ডাস্টবিন, ডিজিটাল টোল প্লাজা, পাওয়ার সাব ডিস্ট্রিবিউশন সহ নানান ধরনের জিনিসপত্র। এক্সিবিশনের অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি সিএসসি, ত্রিপলি সিভিল ও মেকানিক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে 300টির বেশি প্রজেক্টের প্রদর্শন করা হয়। এখানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশে সাহায্য করবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। অনেকে অনেক প্রজেক্ট বানাইছে, অনেক ভালো ভালো প্রজেক্ট বানাইছে, সব দেখতে পাচ্ছে, আমাদেরটাও দেখাতে পারছে, এটাই বেনিফিট হচ্ছে আমাদের। বিভিন্ন ক্রিয়েটিভ প্রজেক্ট আমরা করতে পারি, যেরকম আমরা এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো এরকম আমরা আর অনেক প্রজেক্ট করতে পারি। শিক্ষার্থীরা সারা সেমিস্টারে যে প্রজেক্টগুলো তৈরি করে সেগুলো একদিন এই পিভিএল এক্সিবিশনের মাধ্যমে সবাইকে শো করে। দিনব্যাপী নানান আয়োজনে পালিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1966 সালে এই দিনে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকাল 10টায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নানা রঙের সাজ পোশাকে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং সিস্টেম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহিয়া আক্তার। পরে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের গৌরবগাথা 24-এর বিপ্লব সহ নানান ঐতিহাসিক সময় ছাত্রদের ভূমিকা, আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরেন। তবে এবার জুলাই শহীদদের স্মরণে গান, নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিধি কিছুটা সীমিত করা হয়েছে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি ফুটবলার। 1973 সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে অধিনায়ক ছিলেন। 60-70-এর দশকে মোহামেডানকেও নেতৃত্ব দেন। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ অধিনায়ক ছিলেন তিনি। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানান পদে দায়িত্ব পালন করেছেন জাকারিয়া পিন্টু। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসাবেও কাজ করেছেন এই কিংবদন্তি। সহিংস বিক্ষোভে পুড়ছে ভারতের মণিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকা জুড়ে জ্বালাও পোড়াও, ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা, সব মিলিয়ে
খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। প্রাদেশিক রাজধানীর ইম্ফল সহ কয়েক জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এমন কয়েকটি কারফিউ দিয়ে আন্দোলন দমন করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা বাহিনী রক্তচক্ষু উপেক্ষা করে চলছে সংঘাত, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলনরত জনতার দেয়া আলটিমেটাম চলছে। দুদিনের দাঙ্গা পরিস্থিতির মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী ও গভর্নরের সরকারি বাসভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্রদল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। গাজা লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজার বেইত লাহিয়া পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মাটির নিচে মরদেহ খুঁজছেন বাসিন্দারা। এদিকে দক্ষিণ গাজাতেও বাড়ছে হতাহতের সংখ্যা। সাধারণ মানুষের জন্য নিরাপদ বলে আর কোনো স্থান নেই। গাজায় লেবাননে রাতভর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বৈরুতে রোববার নতুন করে হামলা করেছে আইডিএফ। পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর গণমাধ্যম প্রধান মোহাম্মদ আফিফকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র বা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ মেয়াদের শেষ সময় এসে বাইডেনের দেয়া অনুমতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রসহ যে কোনো পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার ভাড়াটে সেনা মোতায়েন করার পাল্টা প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের লুজন দ্বীপকে একরকম লণ্ডভণ্ড করে গেছে সুপার টাইফুন মান ওয়াই। এই দ্বীপের 10 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। টাইফুনের পর ড্রোনের ছবিতে ভেসে উঠেছে পুরো দ্বীপের ক্ষতচিহ্ন। নুয়েভে ইসিগা প্রদেশে এখন হাঁটুর পানির নিচে মানুষ আর যানবাহন। ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের অবকাঠামো। ভয়াবহ বন্যা হয়েছে ভূমিধস। শনিবার লুজন দ্বীপে আঘাত হানে টাইফুন মানওয়াই। 1 মাসের মধ্যে দেশটিতে আঘাত হানা 6ষ্ঠ টাইফুন এটি। প্রতি বছর ফিলিপিন্সে আঘাত হানে অন্তত 20টি মৌসুমি ঝড়। হঠাৎ পুঁজিবাজারে 7% বেশি দর বাড়ল ইলেকট্রনিক্স ও প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটির বাজার থেকে $700 কোটি বেশি অর্থের শেয়ার পুনরায় কিনে নেবে বলে পরিকল্পনা করেছে স্যামসাং। পরিকল্পনা প্রকাশের পরই সিউলে বেড়ে যায় প্রতিষ্ঠানটির শেয়ার দর। আগামী 1 বছরে পরিকল্পনা বাস্তবায়ন করবে স্যামসাং। শেষবার 2017 সালে কিনে নেয়ার মাধ্যমে বাজার থেকে নিজেদের শেয়ার ফিরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। গেল জুলাইয়ে ধর্মঘটের পর স্যামসাংয়ের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের সাথে প্রাথমিক সমঝোতার খবর গেল শুক্রবারেই প্রতিষ্ঠানটির শেয়ার দর 7.21% বেড়ে যায়। এবার খেলার খবর। ইমরুল কায়েস সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেটের অন্যতম এই ওপেনারকে বিদায় জানালো বিসিবি। তবে টেস্ট ক্রিকেট ছাড়লেও খেলবেন ওয়ানডে ও টি20। কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, কারণ আমি আমার জার্নিটা মেহেরপুর থেকে রাজশাহী তারপর ঢাকা। আমি আসলে টেস্ট ক্রিকেট রিটায়ার্ড করছি, এটা আসলে আমার জন্য ইমোশনাল, কারণ টেস্ট ক্রিকেট প্রত্যেকটা মানুষের জন্য একটি ইমোশনের জায়গা এবং স্পেশাল জায়গা। আমি চাইবো যে বাংলাদেশ আগামী ভবিষ্যতে আরও অনেক বড় বড় ক্রিকেটার আসবে বাংলাদেশ ক্রিকেটে, এবং টেস্ট ক্রিকেট বা আমাদের দেশের ক্রিকেটকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।